হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি স্টার্ট করে দিয়েছি নতুন একটি টিউটোরিয়াল, CSS3 টিউটোরিয়াল। CSS এবং CSS3 এর মধ্যে অনেকের ব্যাপারটা একটু ঝামেলার মনে হতে পারে। আমি তাদেরকে একটু বোঝানোর ট্রাই করছি। আগে যেটা ছিল সেটা ছিল CSS এবং পরবর্তীতে আপডেট করে এই যে ল্যাঙ্গুয়েজটা আছে এইটাকে আপডেট করে CSS3 তৈরি করা হয়েছে। আমি যদি আমার ইউটিউব চ্যানেলে যাই তাহলে আপনাদেরকে একটু বোঝাতে পারবো। অ্যান্ড আমি আছি এখন আমার ইউটিউব চ্যানেলে। প্লেলিস্টে যদি যাই তাহলে দেখতে পাবেন এখানে আমার আরেকটা টিউটোরিয়াল আছে, HTML5 বাংলা টিউটোরিয়াল। মানে যারা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য আমি CS টিউটোরিয়ালগুলো তৈরি করছি, এবং কেউ যদি ইন্টারেস্টেড থাকে তাহলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। যেহেতু আমি সিরিজ ওয়াইজ টিউটোরিয়ালগুলো তৈরি করার ট্রাই করছি, সেই কারণে আমি প্রথমে HTML একটা টিউটোরিয়াল আমার অলরেডি রয়েছে, আপনারা চাইলে এটা দেখতে পারেন। সর্বোচ্চ বোঝানোর ট্রাই করব আমি যতটুকু পারি, এবং আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে এই CSS3 বা CSS আপনাদেরকে বোঝানোর। আজকে পার্ট 1 মানে হচ্ছে আজকে এই ফুল জার্নিটাতে আমরা কি কি শিখব এবং CSSটা কিভাবে কাজ করে আমরা আজকে এই বিষয়গুলো শিখব। তো আমরা যদি প্রথমে দেখি CSS এর ফুল মিনিং কি। CSS এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। মানে এটা আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করে আপনার ওয়েবসাইটকে ডিজাইন করা হয়। এখন আমি যদি আপনাদেরকে দুইটা ইমেজ দেখাই তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন এবং এখানে আরেকটা ইমেজ দেখতে পাচ্ছেন। তো প্রথম দেখতে পাচ্ছেন যে ইমেজটা, এটা হচ্ছে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, এবং পরবর্তী যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রেডি বিল্ডিং। সো আমরা HTML যে শিখলাম গত পর্বগুলোতে HTML এর মধ্যে, এবং HTML দিয়ে আমরা শিখেছি একটা স্ট্রাকচার, একটা ওয়েবসাইটের স্ট্রাকচার কীভাবে তৈরি করতে হয়, মানে একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার কীভাবে তৈরি করতে হয়। এই বিল্ডিংটাকে যদি আমরা একটা ওয়েবসাইট কল্পনা করি তাহলে ব্যাপারটা আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। সো একটা বিল্ডিংয়ের স্ট্রাকচারটা আমরা HTML দিয়ে তৈরি করব, এবং এই বিল্ডিংটাকে সুন্দর করে সাজানোর জন্যে, মানে এইখানে যে ইমেজটা দেখতে পাচ্ছেন এইখানে একটা রেডি বিল্ডিং তৈরি করার জন্য আমরা CSS অ্যাপ্লাই করব, এবং CSS অ্যাপ্লাই করে একটা ওয়েবসাইটকে ইউজারের মানে ইউজার ফ্রেন্ডলি প্লাস হচ্ছে যাতে খুব অ্যাট্রাকটিভ হয়, একটা লুক দেওয়ার ট্রাই করব আমরা CSS ব্যবহার করব। তো আমি আরেকটু ক্লিয়ার করছি ব্যাপারটা আপনাদের কাছে। আমি চলে যাচ্ছি একটা ওয়েবসাইটে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাইট আমি ওপেন করেছি, বসুন্ধরা গ্রুপের একটা সাইট। মানে তাদের যে কাজকর্ম আছে তারা এখানে এটা আপডেট করে থাকে, এবং তারা কি কাজ করে সেটা আমাদের জানার বিষয় না, আমরা সেখানে বোঝার ট্রাই করব যে CSSটা কিভাবে অ্যাপ্লাই করে। সো দেখতে পাচ্ছেন এইখানে একটা ব্যাকগ্রাউন্ড অন্য কালার হয়ে আছে এবং লেখাগুলো সাদা হয়ে আছে, এবং আমি যখন এটাতে হুভার করছি তখন এই লেখাগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এখানে যখন আমি একটা স্ক্রল করছি তখন এটা দেখতে পাচ্ছেন একটু ছোট হয়ে গিয়েছে, এবং এখানে একটা স্লাইড করতেছে। এখানে অনেকগুলো ইমেজ আছে এবং ইমেজগুলো দেখতে পাচ্ছেন একটা বক্সেরও নিচে খুব সুন্দর দেখা যাচ্ছে, মানে খুব অ্যাট্রাকটিভ মনে হচ্ছে দেখতে। এবং আমরা যদি স্ক্রল করি এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি এর উপরে হুভার করি তাহলে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে এটা সামনের দিকে চলে আসছে। হ্যাঁ, এটা বড় হয়ে গিয়েছে। এই সবগুলো কাজেই কিন্তু CSS দিয়ে করা, এবং এখানে যতগুলো কালার, ফন্টের স্টাইল, ফন্ট ডিজাইন এবং ইচ অ্যান্ড এভরিথিং একটা ওয়েবসাইটের খুব বেশি ব্যবহার করা হয় CSSটা প্রত্যেকটা ওয়েবসাইটেই। তো আমি যদি এই সাইটটাকে ইন্সপেক্ট করি এবং CSSটা এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে দেখবেন যে সাইটের কী অবস্থা হয়। মানে শুধুমাত্র যদি আমরা HTMLটা রাখি সাইটের। তো আমি ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পর এখানে সোর্সে যাচ্ছি। সোর্সে যাওয়ার পর আমরা দেখবো আসলে CSSটা কোথায় আছে। এখানে CSSটা এখানে, হ্যাঁ, অ্যাসেটসের মধ্যে এখানে 3টা ফোল্ডার দেখতে পাচ্ছি। এখানে একটা আপলোড, একটা ইমেজ, একটা ফ্রন্ট এন্ড। মানে হচ্ছে ফ্রন্ট এন্ড মানে সামনে থেকে যেটা দেখতে পাওয়া যাবে একটা ওয়েবসাইটের, এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। এবং ফ্রন্ট এন্ডের মধ্যে সামনে থেকে এই ফ্রন্ট এন্ডের যে কাজকর্মগুলো করা হয়েছে এই সবগুলো ফাইল এখানে রাখা হয়েছে। লাইক এখানে CSS রয়েছে, ফ্রন্ট রয়েছে, JS রয়েছে, প্লাগইনস রয়েছে, বিভিন্ন যে কোরের প্লাগইন হতে পারে সেটা। তো আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করবো আমরা এইভাবেই ফাইলগুলো সাজানোর চেষ্টা করবো। এক্স্যাক্ট সেম হওয়ার লাগবে যে ব্যাপারটা এরকম না, আমরা একইভাবে অ্যাসেটসের ভিতরে আমরা JS, CS এবং ফন্টগুলো এইভাবে সারিবদ্ধভাবে রাখবো। সো আমরা দেখতে চাচ্ছি এই সাইটটা থেকে আমরা CSSটা সরিয়ে কেমন হয়। তো CSS ফোল্ডারে এখানে দুইটা ফাইল রয়েছে, একটা হচ্ছে মেইন CSS আর একটা হচ্ছে রেসপন্সিভ CSS। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা এই টিউটোরিয়ালে শিখবো যে রেসপন্সিভ একটা সাইটকে কিভাবে করা হয়।
আমি রেসপন্সিভটা আরেকটু বোঝানোর ট্রাই করছি। আমি এটাকে নিচে নামায় দিচ্ছি এবং আমি যদি এখানে ইন্সপেক্ট করি, হ্যাঁ ইন্সপেক্ট তো করাই আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে রেসপন্সিভ মানে হচ্ছে কোন ডিভাইসের জন্য এটা কিভাবে শো করবে। আমি যদি আইফোন 6, 7 বা এটার জন্য দেখি তাহলে ওটার ডিসপ্লে অনুযায়ী দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিজের সাইজ নিয়ে নিয়েছে এবং সবগুলো কন্টেন্টই দেখা যাচ্ছে, কন্টেন্টই বেরিয়ে যায় নাই। তো আমি যদি এখানে আবার আইফোন এক্সের মতো করে দেখি তাহলে এখানেও দেখতে পাচ্ছেন যে একটা সাইট খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে এবং সবগুলো কন্টেন্ট কিন্তু বোঝা যাচ্ছে। এটাকে বলা হয় রেসপন্সিভ, মানে সবগুলো ডিভাইসে এই সাইটটা খুব সুন্দরভাবে দেখা যাওয়া, মানে সবগুলো কন্টেন্ট যাতে ইউজার দেখতে পারে। আমরা এখানে যেটা দেখছিলাম, আবার সোর্সে যাই, এটা হচ্ছে রেসপন্সিভের সিএসএস এবং এটা হচ্ছে মেইন সিএসএস। আমরা আবার আগের ডেস্কটপ ভার্সনে ফেরত আসলাম এবং এইখান থেকে আমরা করব কি, এই যে ফাইলটা আছে এই সিএসএস মেইন সিএসএসের যে ফাইলটা আছে এই ফাইলটা আমরা এখান থেকে সরিয়ে দেব। তো আমরা এটাকে মার্ক করছি, মার্ক করার পর ব্যাকস্পেসে ক্লিক করছি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই সাইডের যত সিএসএস ছিল সবগুলো আমি সরিয়ে ফেলছি। এখন দেখেন সাইট কিন্তু এটা মানে কি হয়েছে দেখেন, কিছুই বোঝা যাচ্ছে না, মানে কোনো ডিজাইন নাই, হ্যাঁ মানে একদম HTML এর মতো হয়ে গেছে। এখন শুধু এই সাইডে শুধুমাত্র HTML আছে এবং সিএসএস কিন্তু আমরা সরিয়ে ফেলেছি। এখন কিছু কিছু এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ডিজাইন রয়ে গেছে, আসলে এইগুলো হচ্ছে জ্যাকোরের প্লাগইনের ডিজাইন, এইগুলোতে কিন্তু আবার সিএসএস রয়েছে, আমরা চাইলে কিন্তু ওইটাও সরাইতে পারি। তো আমি এত ইন ডিটেলসে যাচ্ছি না। এখানে দেখতে পাচ্ছেন যে বাটনের মোটামুটি একটু স্টাইল আছে, বাট হোভার করলে আর সামনের দিকে আসছে না, এটা হচ্ছে বুস্ট্রপের স্টাইল হতে পারে, এটাও আমরা সরাইতে পারি, বাট আমি এত ইনডেপথে যাচ্ছি না। এখন শুধু আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি সিএসএসটা কীভাবে কাজ করে। এখন আমি যদি আবার এখানে সিএসএসটা দিয়ে দিই তাহলে দেখুন কি হয়। আমি এখানে সিএসএসটা আবার পেস্ট করে দিব, পেস্ট করার সাথে সাথে দেখবেন যে ওয়েবসাইটের আগের মতো কিন্তু ডিজাইনটা অটোমেটিক নিয়ে নেবে। এই যে লেখাগুলো দেখবেন কিভাবে পরিবর্তন হয়, লক্ষ্য করুন একটু। আমি এখানে এই আগের যে সিএসএসটা আমি মানে যেটা এখান থেকে কাট করলাম বা ডিলিট করলাম, এটা আবার আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখছেন যে ওয়েবসাইটটা কিন্তু তার ডিজাইনটা নিয়ে নিয়েছে। আশা করি আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়েছে সিএসএস দিয়ে কিভাবে কাজ করা হয়। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই রাখছি। আমরা এর পরবর্তী টিউটোরিয়ালে স্টেপ বাই স্টেপ লাইক এজ HTML যে টিউটোরিয়ালটা ছিল এইভাবে স্টেপ বাই স্টেপ শিখব। আপনি যদি ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে CSS3 নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।